দেবব্রত সিংহের কবিতা। কবি দেবব্রত সিংহ আঞ্চলিক ভাষায় এই কবিতাটি লিখেছেন। আঞ্চলিক ভাষার কবিতা তেজ। আমি জামবনির কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি বঠি। কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাটিয়ে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুঁড়িয়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুড় খুললে হাইকে ডাইকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শুনালেক, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুঁড়া ঘরের গুটগুটা আধারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভাইলেছিলাম। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে এটা স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসায় দিয়েছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পাইতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করিয়েছে, সেটা দেখাইতে পাইতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুঁইরিপাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি। যখন তাকে হুঁশ হয়েছে তখন তাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতক পরের ঘরে হিসাল ঢেলবে, তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতক তুই কুঁইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতক দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শুন, যে যা বলছে বলুক, এইসব কথা এক কানে সিমহালে আরেক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেঘইরা ঘরে কামিন খাইতক মা। ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতে বটে, জ্বর আলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেওঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব ঝাঁট ফাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চুলে। দেঘরে গিন্নি নাই ছাইলেক, এক গাদা এটা কাঠা জুঠা বাসন আমার সামনে এনে ধরে দিলেক। বললাম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব? বাবু গিন্নি সে কি রাগ! কি বললি তুই? যত বড় মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আতকাল আমাদের জুঠা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লাইবি? বললাম আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাইব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গটগট গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে এলাম। তা বাদে সে লিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে ফিরে আইলে 2 পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কাঢ়ে নাই। আঘন মাসের সন্ধ্যা বেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেকছিল মা। এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। আমি বাপের অমন চেহারা কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাচকে ডাকে মাথায় হাত বুলাই গম গমা গলায় বলেছিল,
যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইয়েছে। তাতে হইছেটা কি? তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগে জম্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারু কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুন লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুমিরি পাড়ার শিবু কুমিরির বেটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায় কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা গবুল্লতার ইগনাতে লুকে এখন লুকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাইপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলেক ছুটে। কোথায় সাজলি কুইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়ে সোজা আমাদের মাটির কুঁড়িয়া ঘরে। হেডমাস্টার বললে, এক প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাবড়ালেক। পিঠ চাবড়ায় বললে, তুমি কামিন খাটি মাধ্যমিকে প্রথম হইছ, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা বটে। তোমাদের মতন মিয়ারা যাতে উঠে আসে তার লাগে তো আমাদের পার্টি, তার লাগে তো আমাদের সরকার। এই লাও 10,000 টাকা চেকটা এখন লাও। শুনো, আমরা তোমাকে আরো ফুল দিব, সম্বর্ধনা দিব, আরো দাদা টাকা তুলে দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসেন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, মন্ত্রী লয়। ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তক্ষুনি বলে উঠলাম, না না, এই টাকা আমার নাই লাগবে। আর আপনারা যে আমাকে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন বলছেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিলেক। গায়ের সেই দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কেন কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি কি লাগবে, বল তোর কি কি লাগবে, খুলে বল খালি। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাঁঝলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গা গিরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। তার একটি কবিতা, জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে? চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা জীবনটা তোর চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু, বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এই বয়সে জানিস নেও তা কি? জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে। বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে।
মাঝিরে কন এ কি আপদ, ওরেও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি। মাঝি সুধায় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। সুকুমার রায়ের এমন একটা উইট ছিল, সুকুমার রায়ের কবিতার সঙ্গে কোনো গান সেভাবে পাওয়া যায় না। সুকুমার রায়ের সুনীল গঙ্গোপাধ্যায়ের লোরকা স্মরণে যে কবিতাটি লিখেছিলেন কবির মৃত্যু, সেটা দিয়েই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো করেই আমাদের শ্রদ্ধার তার প্রতি। দুজন খসখসে সবুজ উর্দি পরা সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে। কবি প্রশ্ন করলেন, আমার হাতে শিকল বেঁধেছ কেন? সিপাহী দুজনে উত্তর দিল না। সিপাহী দুজনেরই জিভ কাটা। অস্পষ্ট গোধূলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ, তাদের মুখে কঠোর বিষণ্ণতা, তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা। মেটে রঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে ফ্লোরেসেন্ট বাঁশঝাড় ঘুরে। ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত বধ্যভূমি। সেখানে আরো 4 জন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত। তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ। কেউ এসেছে বহু দূরের অড়হর ক্ষেত থেকে পায়ে হেঁটে, কেউ এসেছে পাটকলের ছুটির বাঁশি আগে বাজিয়ে, কেউ এসেছে ঘড়ির দোকানে ঝাঁপ ফেলে, কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে, কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে। জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি, যুবক এনেছে তার যুবতীকে, বৃদ্ধ ধরে আছে বৃদ্ধ তরের কাঁধ। সবাই এসেছে একজন কবির হত্যাদৃশ্য প্রত্যক্ষ করতে। খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে। তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো। কনিষ্ঠায় একটা তিল, অনামিকা অলঙ্কারহীন, মধ্যমায় ঈষৎ টনটনে ব্যথা, তর্জনী সংকেতময়, বৃদ্ধাঙ্গুলি বিভৎস বিকৃত। কবি সামান্য একটু হাসলেন। একজন সিপাহীকে বললেন, আঙুলে রক্ত জমে যাচ্ছে হে, হাতের শিকল খুলে দাও। সহস্র জনতার চিৎকারে সিপাহীর কান সেই মুহূর্তে বধির হয়ে গেল। জনতার মধ্য থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে, পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে। একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই। একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে, বাপের জন্মেও একসঙ্গে এত বেজম্মা দেখিনি শালা। পরাজিত এমএলএ বললেন একজন ব্যায়ামবীরকে, কুঁচকিতে বড় আমবাত হচ্ছে হে আজকাল। একজন ভিখিরি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামওয়ালাকে। একজন পকেটমারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায়। একজন ঘাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে। একজন প্রধানা শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন, প্লেটো বলেছিলেন। একজন ছাত্র একটি লম্বা লোককে বলল, মাথাটা পকেটে পুরুন দাদা। এক নারী অপর নারীকে বলল, এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারত। একজন মানুষ আর একজন মানুষকে বলে, রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। তবু একজন যেন সমস্বরে চেঁচিয়ে উঠল, এ তো ভুল লোককে এনেছে, ভুল মানুষ, ভুল মানুষ। রক্তগোধূলির পশ্চিমে জ্যোৎস্না, দক্ষিণে মেঘ। বাঁশবনে ডেকে উঠল বিপন্ন শেয়াল। নারীর অভিমানের মতো পাতলা ছায়া ভাসে পুকুরের জলে। ঝুমঝুমির মতো একটা বকুল গাছে কয়েকশো পাখির ডাক। কবি তার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে। রেখা ও অক্ষর থেকে রক্ত মাংসের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে। ছেলেবেলার বাতাবি লেবু গাছের সঙ্গে মিলে গেল হেমন্ত দিনের শেষ আলো। তিনি দেখলেন সেতুর নিচে ঘনায়মান অন্ধকারে একগুচ্ছ জোনাকি।
দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল। তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ। তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য, অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা। গাবগাছ বেয়ে মন্থর ভাবে নেমে এলো একটি তক্ষক। ঠিক ঘড়ির মতন 7 বার সে ডাকলো। সঙ্গে সঙ্গে 6 রিপুর মতন 6 জন বোবাকালা সিপাহী উঁচিয়ে ধরল রাইফেল, যেন মাঝখানে রয়েছে একজন ছেলে ধরা। এমন ভাবে জনতা ক্রুদ্ধস্বরে চেঁচিয়ে উঠল, ইনকিলাব জিন্দাবাদ। কবির শতপ্রবৃত্ত ঠোঁট নড়ে উঠল। তিনি অস্ফুট হৃষ্টতায় বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মানুষের মুক্তি আসুক, আমার শিকল খুলে দাও। কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ, নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী। তিনি দুজনকেই পেয়ে গেলেন। তিনি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন, বিপ্লব দীর্ঘজীবী হোক, মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব। প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল, যেমন যায়। কবি নিঃশব্দে হাসলেন। দ্বিতীয় গুলিতেই তার বুক ফুটো হয়ে গেল। তিনি অপরাজিতের মতন হাসলেন হা হা শব্দে। তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ। কবি শান্তভাবে বললেন, আমি মরব না। মিথ্যে কথা, কবিরা সবসময় সত্যদ্রষ্টা হয় না। চতুর্থ গুলিতেই বিদীর্ণ হয়ে গেল তার কপাল। পঞ্চম গুলিতে মড়মড় করে উঠল কাঠের খুঁটি। ষষ্ঠ গুলিতে কবির বুকের উপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল। কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে। জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে। কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার কিছুই শুনতে পেলেন না। কবির রক্ত, ঘিলু, মজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোড়ে। শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠল না, কেউ সেদিকে ভ্রুক্ষেপ করেনি। আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল। মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন, বলেছিলুম কিনা আমার হাত শিকলে বাঁধা থাকবে না। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, তুমি বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, আমায় যেদিন সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়।
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না।